আজ হঠাৎ তারেক রহমানের গাড়িতে আক্রমণ করে আওয়ামী লীগ কর্মীরা, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় উনার। দর্শক এখানে দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ির কি অবস্থা হয়েছে। এদিকে তারেক রহমানেরও খুবই খারাপ অবস্থা হয়, তার গাড়িটির অবস্থা দেখুন। এদিকে আজ তারেক রহমান ভয়াবহ তুপের মুখে পড়েন রাজপথে। খুবই খারাপ অবস্থা করে তাকে আওয়ামী লীগ কর্মীরা উসমান হাদির মতো না ফেরার দেশে চলে যান। এই নিয়ে এবার বিএনপি কর্মীরাও অ্যাকশনে নেমেছে। দর্শক, বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়। আরো জানাতে আমাদের সাথে গুলশান থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আবির হোসেন। তারেক রহমানের আপত্তি নেই তাহলে শেখ হাসিনা, নাকি দুধের রাজনীতিবিদ শেখ হাসিনা তারেক রহমানে ভর করে ফিরতে চাইছেন, বা ফেরার রাস্তা পরিষ্কার সেটা দেখতে পাচ্ছেন। খেলা শুরু হওয়ার আগে কি তবে হার মেনে নিলেন চারবারের দাপুটে এমপি? যে আসনে লড়াই হওয়ার কথা ছিল বাঘে মহিষে, সেখানে কি তবে হাসনাত আব্দুল্লাহর জন্য মাঠ এখন পুরোপুরি ফাঁকা? যে স্বাধীনতা বাংলাদেশের বর্তমান প্রজন্ম উপভোগ করার কথা ছিল, কিন্তু সেই স্বাধীনতা বাংলাদেশের বর্তমান প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। গত কয়েক মাসের ঘটনা প্রবাহ কোন সুস্থ রাষ্ট্রের লক্ষণ? এটা কি আপনারা কেউ বলতে পারবেন? যা হচ্ছে বাংলাদেশে, কোন সুস্থ রাষ্ট্রে এ ধরনের ঘটনা হইতে পারে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে এখনো অস্বস্তি কাটেনি বিএনপির। এ কারণে স্বতন্ত্র প্রার্থীদের গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পর্যায়ক্রমে তলব করেছে দলটি। হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি। 9 জানুয়ারি শুক্রবার নির্বাচন কমিশনে তিনি এই আবেদন করেন। বিএনপি দলের ভিতরে টানাপুরান শুরু হয়েছে একদিকে, অন্যদিকে আজকে তারেক রহমানের উপর কঠিন প্রভাব পড়ে রাজপথে। আওয়ামী লীগ কর্মীরা সরাসরি তারেক রহমানের উপর অ্যাকশন নেয় এবং উসমান হাদির মতো অবস্থা করে তার। দর্শক শ্রোতা, আপনারা জানেন উসমান হাদির ঘটনার পর সবাই সন্দেহ করছিল নেক্সট টার্গেট হাসনাত আব্দুল্লাহ। এখন দেখতে পারি তাদের পরিকল্পনাটা সম্পূর্ণ গুড়িয়ে নেয় এবং দেশে নতুন পরিস্থিতি হয়ে আজকে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই মুহূর্তে রাজপথের অবস্থা, এবং এই ঘটনাগুলো শুনে বা এই ঘটনা দেখে দেশের বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীরা আক্রমণ বা এক প্রকার উত্তাল পরিবেশ তৈরি করেছে। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। দলটির স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। এ সময় তিনি জানান, ইসির পরামর্শে স্থগিত করা হয়েছে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর। আমরা চাই আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনাকে জনগণের মনে সুদৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে। এটাই হলো বাংলাদেশী জাতীয়তাবাদ। 1978 সালের 1 সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এর 3 বছরের মাথায় চট্টগ্রামের সার্কিট হাউজে কিছু বিপদগামী সেনা সদস্যের হাতে খুন হন তিনি। জিয়াউর রহমানের আকস্মিক হত্যাকাণ্ডের পর 1982 সালের 3 জানুয়ারি বিএনপির রাজনীতিতে যুক্ত হন তার স্ত্রী বেগম খালেদা জিয়া। এর 2.5 বছরের মধ্যে তিনি দলের চেয়ারপারসন নির্বাচিত হন। পরবর্তীতে 41 বছরেরও বেশি সময় চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন খালেদা জিয়া। তবে 2018 সালে খালেদা জিয়া কারাগারে বন্দী হওয়ার পর তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। পরবর্তীতে কারামুক্ত হলেও শারীরিক অসুস্থতার কারণে আর দলীয় কর্মসূচিতে অংশ নেওয়া হয়নি খালেদা জিয়ার। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেই দায়িত্ব পালন করেছেন তারেক রহমান। তবে গত 30 ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুতে শূন্য হয় চেয়ারপারসনের পদ। দলের গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান তখন থেকেই দলীয় প্রধান। তবে খালেদা জিয়ার মৃত্যুর শোক এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় দলের চেয়ারপারসনের নাম ঘোষণা করেনি বিএনপি। এ প্রেক্ষিতে দলের গঠনতন্ত্র অনুযায়ী শুক্রবার রাতে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি বৈঠকে বসে স্থায়ী কমিটি, যেখানে তারেক রহমানকে চেয়ারম্যান করতে সর্বসম্মতি দেয় দলের সর্বোচ্চ ফোরাম। এই সভায় জাতীয় স্থায়ী কমিটি আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে, আলহামদুলিল্লাহ, এবং চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ইসির পরামর্শে তারেক রহমানের উত্তরাঞ্চলের 4 দিনের সফর স্থগিত করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী 11 জানুয়ারি 2026 থেকে জাতীয় নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও 2024 ছাত্রগণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ সহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য
তাদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন শেষে গত 25 ডিসেম্বর দেশে ফিরেন তারেক রহমান। বাংলাদেশে একটি মজার রাজনীতি চলতেছে। আওয়ামী লীগ ক্ষমতায় নাই মানি, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে নাই মানি, আওয়ামী লীগ কোণঠাসা অবস্থায় আছে মানি, বাংলাদেশে এখন বিএনপি রাজত্ব চলবে। আর নির্বাচন হোক বা না হোক, বিএনপি অঘোষিতভাবে ক্ষমতায় আছে। তারেক জিয়া এখন অঘোষিতভাবে প্রধানমন্ত্রী। যে কখনো এমপি হয়নি, যে কখনো মন্ত্রী হয়নি, তাকে এখন প্রধানমন্ত্রীর সম্মান দেওয়া হচ্ছে নির্বাচনের আগে। এই নির্বাচন ফিরবাচন এগুলো হচ্ছে জাস্ট নাটক। আর এগুলা যে সকল কিছু পাতানোর আমরা সকলে অবগত আছি। কেন জানেন? অলরেডি এই তারেক জিয়া যে আগামীর প্রধানমন্ত্রী, ভারত কিছুদিন আগে বার্তা দিয়ে দিয়েছে জয়শঙ্করকে। খালেদা জিয়া মারা যাওয়ার পর তারেক জিয়ার সাথে বৈঠকের পরে মোদির ওই চিঠি বার্তা দেওয়া হয়ে গিয়েছে, আমি আপনাকে সমর্থন করছি, নির্বাচনের পর আপনারা সরকার গঠন করলে আপনার সাথে কাজ করব। শুধু তাই নয়, গত একদিন আগেও কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সাথে তারেক জিয়ার বৈঠক হয়। সেখান থেকেও কিন্তু ইউরোপীয় ইউনিয়ন তারেক জিয়াকে একটি অঘোষিতভাবে খুললাম ভাবে বুঝিয়ে দিয়েছে, আপনি আগামীর প্রধানমন্ত্রী, আপনার সাথে আমরা কাজ করতে রাজি আছি এবং আমরা পরিদর্শক পাঠাবো নির্বাচনের মধ্যে। আমার কথা হচ্ছে, একেবারে তারেক জিয়া যে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে দিলেই হয়, এত নাটকের কি প্রয়োজন? অনেকেই বলতে পারে যে জাতীয় সরকার হলেও কি তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে? আরে ভাই, জাতীয় সরকার হোক এবং নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় আসুক, যেটাই হোক না কেন, তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে। আর বাকি যে সকল পদ পদবি থাকবে সেগুলো অন্য দল নিবে, না নিবে, মন্ত্রী হবে, ভিন্ন বিষয়। কিন্তু তারেক জিয়া যে প্রধানমন্ত্রী হবে সেটা 100%। কারণ গত এই 12 থেকে 24 ঘন্টা আগেও কিন্তু তারেক জিয়ার সাথে চীনের রাষ্ট্রদূত বৈঠক করেছে। কেন? কারণ চীনও সমর্থন জানিয়ে দিয়েছে তারেক জিয়াকে। তারেক জিয়া আগামী প্রধানমন্ত্রী। চীনের রাষ্ট্রদূত বৈঠকের মধ্যে ব্যক্ত করেছে যে আমরা আগামীতে আপনি যদি প্রধানমন্ত্রী হন, আমরা আপনার সাথে কাজ করতে প্রস্তুত। অঘোষিতভাবে বলে দেওয়া হচ্ছে ব্যবসা বাণিজ্য আরো উন্নয়ন ঘটাবে বাংলাদেশের সাথে। তার মানে এই নির্বাচনের মানেটা কি? কারণ এই নির্বাচনে কোনো মানিয়ে নেই। এটা জাস্ট জনগণকে বোঝানো একটা নির্বাচন হয়েছে দেশে। এখন তারেক জিয়া অঘোষিত বা প্রধানমন্ত্রী নির্বাচনের আগেই। সে কারণে গণতান্ত্রিক দেশে একটি শক্ত প্রতিপক্ষের দরকার হয়, একটি শক্ত রাজনৈতিক দলের দরকার হয় প্রতিপক্ষ হিসেবে। তা না হলে এভাবে অঘোষিতভাবে নির্বাচন হওয়ার আগে একজন প্রধানমন্ত্রী হয়ে যায়, তাকে বিশ্বের বাঘা দেশ সমর্থন দেওয়া শুরু করে। আওয়ামী লীগ নিউট্রাল থাকা মানে বিএনপি এখন ক্ষমতায়। নির্বাচন হোক বা না হোক, আওয়ামী লীগ রাজনীতিতে থাকা নাই মানে বিএনপি এখন বাংলাদেশ এককভাবে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করা। জামাত টুকিটাকি কিছু জায়গায় স্পেস দিচ্ছে বিদায় বিএনপি জামাত কিছু সুবিধা নিচ্ছে। তাছাড়া বিএনপি যদি এখন অ্যাগ্রেসিভ ভাবে মাঠা নামায়, জামাতের অস্তিত্ব থাকবে না। যতই জামাত সাংগঠনিকভাবে শক্তিশালী দেখাক, এখন জনগণকে বিএনপি বুঝাচ্ছে একটা বিরোধী দল আছে জামাতের মতো। এটা জাস্ট টেকনিক্যালি বা বোঝানোর জন্য বিএনপি চুপচাপ হয়ে বসে আছে। কারণ বিএনপি এই 16-17 মাসে তার কর্মীরা যে সকল অপকর্ম করেছে, জনগণ এগুলো নিয়ে সমালোচনা করতে করতে বিএনপির অবস্থা খারাপ করে দিয়েছে। সে কারণে বিএনপি চাকসু নির্বাচন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচন, আরো বিভিন্ন জায়গায় যে সকল নির্বাচন আছে হেরে যাচ্ছে জামাতের কাছে, তবুও কিন্তু কিছু বলছে না, কোনো ধরনের অ্যাগ্রেসিভ মুভমেন্টও নিচ্ছে না। তার মেইন কারণ হচ্ছে বিএনপি মনে মনে ধরে রেখেছে ক্ষমতাটা আমরা আসি না, তারপর না এই সকল জাকসু মাকসু বুঝাবো, সকল কিছু বাতিল করে দিব, আমরা নতুন করে আমাদের লোক সেটিং করবো। বাংলাদেশটা খাইছে নোবেলে, এই নোবেলের গোষ্ঠীর মায়ের বাপ, বুঝছেন? এক নোবেলে খাইছে মায়ানমারের, আরেক নোবেলে খাইছে ভেনিজুয়েলারে, আরেক নোবেলে খাইছে বাংলাদেশটারে, বুঝছেন? এই ভেনিজুয়েলা পাইছে একটা মাসাদো নোবেল বিজয়ী, আর আমরা পাইছি ধরেন একটা ছোটখাটো মাদাচ্ছুত, যেই নোবেল বাংলাদেশটারে শেষ করেই দিছে। আপনি কোন এই যে বাংলাদেশে যে আগুন জ্বলে, বাংলাদেশে কি যুদ্ধ চলে? বাংলাদেশে কি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়েছে? পৃথিবীর বর্তমানে 30টা দেশে যুদ্ধ চলে। থাইল্যান্ড, কম্বোডিয়া, হ্যাঁ তাইওয়ান, চায়না, রাশিয়া, ইউক্রেন, 30টা দেশে যুদ্ধ চলে। এত আগুন জ্বলে না, বাংলাদেশে এত আগুন জ্বলে কিনলে গিয়া। এই আগুন একসময় 3 গুণ হয়ে দেখবেন যমুনার দিকে যাইতে পারে। কারণ খুব স্পষ্ট, ডক্টর ইউনূসের বাড়ি কিন্তু আল্লাহর ঘর না। হ্যাঁ, এটা মক্কা না যায় না, আঘাত করলে এই আবাবিল ভাকি আইব। মানুষ কি ডক্টর ইউনূসের ঝাড়িয়া দিব? ডক্টর ইউনূসের বাড়ি ঘর মানুষ চিনে না। তাহলে এই আগুন কি বাংলাদেশ থেকে বন্ধ করবো না? তারপরে আসেন আমাগো নিজেকে সামরিক অবস্থান, বাংলাদেশের অবস্থান, এটা বুঝাতে কথা কইতে হইব। আমরা বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ, বাংলাদেশে আর ভারতের যে কূটনৈতিক সম্পর্ক মোটামুটি ভালোই ছিলাম, কিন্তু এই সরকার আসার পর এইটা একদম নষ্ট করে দিছে। এই যে এখন ভারত মাঝে মাঝে থ্রেট দেয়, ভারত যদি থ্রেট দেয়, ভারত যদি এর মিসাইল হামলা করে, ড্রোন হামলা করে, বাংলাদেশের এমন কি ক্যাপাসিটি আছে বা কি শক্তি আছে যেটা প্রতিহত করবো? রাশিয়ার সাথে ইউক্রেন কি পারছে? আমরা কি বাংলাদেশের ইন্ডিয়ার সাথে পারুম? তাইলে যারা এই আবল তাবল কথা কয়ে বাংলাদেশ আর ইন্ডিয়ার সাথে সম্পর্ক নষ্ট করে যুদ্ধ লাগাইতে চায়, এই মাদাচ্ছোদেরা ঠান্ডা মাথায় মেড ইন পাকিস্তান আমাদের সাথে ভারতের সাথে সম্পর্ক নষ্ট করে একটা ফ্যাস লাগাইতে চায়, বুঝছেন? আমরা শান্তিতেই আসিলাম, বাংলাদেশটা আসিল ছোটখাটো একটা বেহেস্তখানা।
এই ডক্টর ইউনূস ক্ষমতা আসার পরই বাংলাদেশে হয়ে গেছে ছোটখাটো একটা মিনি দোজক, বুঝছেন? এই দোজকটা করছে কে? ডক্টর ইউনূস। সব নেতারে ফালে জনগণ, আর ইউনূস ফালে কিছু সন্ত্রাস। ঠিক আছে, এই সন্ত্রাস ওই ডেলি স্টারে আগুন লাগায়, হ্যাঁ, ছায়ানোটে আগুন লাগায়, প্রথম আলোতে আগুন লাগায়, আর এখন তার সন্তান করে ইউনূস থামাইতে পারে না। এবার বোঝেন সন্ত্রাসের জন্মদাতাকে। এই শেখ হাসিনা বিহীন 1.5 বছর, এবার চিন্তা করেন শেখ হাসিনা নাই 1.5 বছর কি হয়েছে, আর শেখ হাসিনা থাকলেই 1.5 বছর কি হইতো। বাংলাদেশটারে 1.5 বছরে খায়া দিছে, বুঝছেন? খায়া দিছে বাংলাদেশটারে। এই ইউনূসের উপরে যদি আল্লাহর সরকারি গজব পড়ে, বুঝছেন, একেবারে বাংলাদেশে খায়া দিছে। বাংলাদেশে এই যে সমস্ত নেতারা স্লোগান দেয় দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এরাই আবার তলে তলে দিল্লিরে ম্যানেজ করে। ভোট দিলে জান্নাতে যাবেন, না দিলে জাহান্নামে যাবেন, ভোট না দিলে কুপায় কেটে ফেলবো। বিএনপির কিছু নেতা এখন হাজার কোটি টাকার মালিক, অথচ একসময় পেট চালাতে তাদেরকে অনেক কষ্ট করতে হতো। রাজনীতিতে এসে আঙ্গুল ফুলে যারা কলাগাছ হয়েছে, মির্জা আব্বাস তাদের একজন। বর্তমানে মির্জা আব্বাসকে দেখলে মনেই হবে না একসময় তিনি কতটা অসহায় ছিলেন। বিএনপিতে যোগ দেওয়ার পর তার ভাগ্য বদলাতে শুরু করে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামায়াতের শাসনামলে ঢাকার শীর্ষ গডফাদারদের একজন ছিলেন এই বিএনপি নেতা। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ঘনিষ্ঠ ব্যক্তি হওয়ায় একই সাথে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং হাওয়া ভবনের নানাবিধ অপকর্মের ক্রীড়নক হয়ে উঠেছিলেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীদের মাধ্যমে টেন্ডার নিয়ন্ত্রণ, ভূমিদস্যুতা ও চাঁদাবাজির সিন্ডিকেট গড়ে ঢাকাকে পরিণত করেছিলেন ক্রাইম সিটিতে। তাদের সীমাহীন দুর্নীতি ও অপকর্মের কারণে এ সময় 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। 2001 সালের 20 অক্টোবর সরকার গঠনের পরপরই কারাগারে বন্দী থাকা দেশের শীর্ষ সন্ত্রাসীদের মুক্তি দিতে শুরু করে বিএনপি জামায়াত সরকার। তালিকা ধরে ধরে সিরিয়াল কিলারদের ছেড়ে দেওয়া হয়। ঢাকাকে 4 ভাগ করে 4 এমপিকে দেওয়া হয় সন্ত্রাসীদের দেখভালের দায়িত্ব। ঢাকার টেন্ডারবাজি নিয়ন্ত্রণ করতে থাকে সুব্রত সাইন, আরমান, সাগর, তাজ সহ কুখ্যাত এই সন্ত্রাসীদের তত্ত্বাবধান করত যারা, তাদের মধ্যে অন্যতম হল মির্জা আব্বাস। 2007 সালের 11 অক্টোবর দৈনিক ইত্তেফাক পত্রিকা থেকে জানা যায় 2001 সালের নির্বাচনের আগে তেজগাঁও ছাত্রদলের এজিএস ইমাম ও লম্বু সেলিমের মাধ্যমে হাওয়া ভবনের সঙ্গে যোগাযোগ হয় শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের। সে সময় নির্বাচনে জিততে যা কিছু করার সব করার জন্য কালা জাহাঙ্গীরকে অনুরোধ করেছিল তারেক রহমান। বিনিময়ে পরবর্তীতে কালা জাহাঙ্গীরের গ্রুপকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। এমনকি শীর্ষ সন্ত্রাসী টোকাই সাগরকে জেল থেকে মুক্তি দিয়ে মহানগর বিএনপির যুগ্ম সম্পাদকের পদ দেওয়া হয়। এমনকি বিএনপি জামায়াত জোট শাসনামলের 5 বছরে শুধু গণপূর্ত মন্ত্রণালয় থেকেই 1000 কোটি টাকার সম্পদ লুটপাট করা হয়। তৎকালীন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী মির্জা আব্বাসের মাধ্যমে এটি করা হয়। 2007 সালের 9 ফেব্রুয়ারির দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিবেদন থেকে জানা যায় খালেদা জিয়ার ভাগ্নে শাহারিন ইসলাম তুহিন, তার ভাই নুরুন নেওয়াজ সেলিম, রাজনৈতিক সচিব ও ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ ব্যক্তি মোসাদ্দেক আলী ফালু, নুরুল ইসলাম মনি, এ কালাম আজাদ, মোহাম্মদ নাজিমুদ্দিন, সাইদ ইস্কান্দার, সানজি প্রপার্টিজ প্রমুখের মধ্যে 1000 কোটি টাকা মূল্যের জমি ও বাড়ি বণ্টন করে দেওয়া হয় মির্জা আব্বাসের নির্দেশে। রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি, এলিফ্যান্ট রোড, ইস্কাটনে 29টি সরকারি বাড়ি ও জমি সিন্ডিকেট করে পানির দামে বিক্রি করে দেওয়া হয় মির্জা আব্বাসের নির্দেশে। মোট 391 কাঠা জমির উপর তৈরি এসব বাড়ির বাজার দর ছিল ওই সময় 800 কোটি টাকার উপর। কিন্তু বাজার দরের 1/10 দামে এসব বাড়ি বিক্রি করেছে রাজুক। গুলশানের 1.5 থেকে 2 কোটি কাঠা মূল্যের এসব বাড়ি বিক্রি করা হয়েছে মাত্র 10 থেকে 15 লাখ দরে। 2007 সালের 28 জুলাই দৈনিক জনকণ্ঠের আরেকটি সংবাদ থেকে জানা যায় 2006 সালে টেন্ডার ছাড়াই তড়িঘড়ি করে রেলওয়ের 2 একর জমি একটি কাগজি প্রতিষ্ঠানকে মাত্র 1,46 লাখ টাকার বিনিময়ে লিজ দেয় গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস। এই সম্পদ যথাযথভাবে দিতে পারে আমার কিছু আসা যায় না। বিএনপি ক্ষমতায় আসলে পরে এই বিভাগের নামকরণ আবার পরিবর্তন করে। খেলা শুরু হওয়ার আগে কি তবে হার মেনে নিলেন 4 বারের দাপুটে এমপি? যে আসনে লড়াই হওয়ার কথা ছিল বাঘে মহিষে, সেখানে কি তবে হাসনাত আব্দুল্লাহর জন্য মাঠ এখন পুরোপুরি ফাঁকা? কুমিল্লা দেবিদারে রাজনীতির হিসাব নিকাশ 1 মিনিটে পাল্টে দিল এক বিশাল টুইস্ট। মামুন, ওই যে আমার যে নমিনেশন বাতিল হয় নাই, আমি তোমাকে বলছি আমার অ্যাডভোকেট এবার ভিডিও করতেছে, তুমি তাকে বলো যে কি হয়েছে ঘটনাটা। কি এমন গোপন তথ্য যা ধামাচাপা দিতে চেয়েছিলেন বিএনপির হেভিওয়েট নেতা মঞ্জুরুল আহসান মুন্সি? আজ পর্দা ফাঁস হবে সে রুদ্ধশ্বাস সত্যের, যা জানলে আপনিও চমকে উঠবেন। দেবিদারের রাজনীতির আকাশ এখন মেঘাচ্ছন্ন। সবাই যখন অধীর আগ্রহে অপেক্ষা করছিল এক ঐতিহাসিক লড়াই দেখার জন্য, ঠিক তখনই ধেয়ে এলো এক রাজনৈতিক টর্নেডো। ছাত্র আন্দোলনের আইকন, তারুণের প্রতীক হাসনাত আব্দুল্লাহর বিপরীতে ধানের শীষের কাণ্ডারি মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা এখন সুতোর উপর ঝুলছে। কিন্তু কেন একজন বর্ষিয়ান নেতা নিজের পাতা ফাঁদেই আজ আটকা পড়লেন? আমি তো দ্বিমুখী বুঝি না, ত্রিমুখী বুঝি না, সবসময় ইলেকশন আমি চ্যালেঞ্জ করেই করছি আমরা। ঘটনার মূলে রয়েছে সেই পুরনো এক অভিশাপ, ঋণ খেলাপি।
হলফনামার তথ্য গোপন আর ব্যাংক ঋণের বোঝা চেপে রেখে কি পার পাওয়া সম্ভব? দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে বিএনপি দলের নিয়ে কথা হয়, অন্যদিকে উসমান হাদির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে এবং উসমান হাদির বিষয় নিয়ে বা তারেক রহমানের বা বিএনপি দলের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর কোন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।